সো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, মিডনাইট সানস্টাডিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের ক্লাসটা কিন্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা যারা এনএমএমএস দিচ্ছ, ভিএসও দিচ্ছ, অভচরণ দিচ্ছ বা ট্যালেন্ট সার্চ পরীক্ষা দিচ্ছ, প্রত্যেকের জন্য কিন্তু এই ক্লাসটা অত্যন্ত প্রয়োজনীয়। ঠিক আছে, দেখো তোমাদের একটা কথা বলি যে প্রথমত এনএমএমএস যারা দেবে তাদের ক্ষেত্রে কোন ক্লাসটা কভার করতে হয়? ক্লাস 8, তাই না? এনএমএসের ক্ষেত্রে তোমাকে ক্লাস 8-এর সিলেবাসটা কভার করতে হয়। আর আজকে যে চ্যাপ্টারটা করাচ্ছি সেটা হচ্ছে শতকরা। তো শতকরার চ্যাপ্টারটা আমি যে করাবো ভালো করে বুঝে নাও। তাহলে এনএমএসে তোমার কিন্তু ক্লাস 8-এর সিলেবাস, সেই হিসেবে ক্লাস 8-এ শতকরা রয়েছে। ভিএসও এক্সাম যারা দেবে তাদের ক্ষেত্রেও কিন্তু ক্লাস 8 কভার করতে হবে। ঠিক আছে, ভিএসওর জন্য কিন্তু ক্লাস 8 তোমরা জানো, অলরেডি আমি বলে দিয়েছি। তৃতীয়ত অভচরণ পরীক্ষা যারা দেবে, এটা হচ্ছে ক্লাস 9-এর। ঠিক আছে, এই এক্সামটা হচ্ছে ক্লাস 9-এর পরীক্ষা অভচরণ, আর ভিএসওটা ক্লাস 9-এর, এনএমএসটা হচ্ছে ক্লাস 8-এর। এবার দেখো অভচরণ পরীক্ষা যারা দেবে তাদের ক্ষেত্রে পাটিগণিতের যে সিলেবাসটা আছে সেটা কি কি আছে? শতকরা, শতকরা আছে, সময়কার্য আছে, সময়কার্য, তারপরে আছে তোমাদের লাভ ক্ষতি আছে, ঠিক আছে, আর আছে সরল সুদ। সরল সুদ, এই চারটে কিন্তু চ্যাপ্টার রয়েছে অভচরণ পরীক্ষার ক্ষেত্রে। ঠিক আছে, তার জন্য শতকরা চ্যাপ্টারটা যেহেতু করাবো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর হচ্ছে ট্যালেন্ট সার্চ, তো ট্যালেন্ট সার্চ পরীক্ষায়ও কিন্তু তোমাদের শতকরা চ্যাপ্টারটা অবশ্যই রয়েছে। চলো আমরা আজকে এই ক্লাসটা করি। দেখো তোমাদের আমি এই যে ক্লাসটা নিচ্ছি এটা হচ্ছে ক্লাস 8-এরই তোমাদের শতকরার যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে। কিন্তু তোমরা এই যে অঙ্কগুলো আছে এগুলো অনেক লেন্দি প্রসেসে করেছো। আমি তোমাদের এগুলো ওয়ান লাইনার হিসেবে একদম শর্টকাট প্রসেসে অঙ্কগুলো করাবো, যাতে করে মানে তোমরা পরীক্ষায়, তোমাদের তো টাইম কম, সেই হিসেবে তোমাদের কিন্তু অঙ্কগুলো কম সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে। তো তোমরা আগে যে বড় করে করে স্কুলে করেছো আমি সেই নিয়মে করাবো না, এগুলোকে একদম শর্টকাট প্রসেসে করাবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত, তারপরে বুঝতে পারবে। দেখো প্রথম যে প্রশ্নটা আছে কি বলছে, তৃষা মিলন দাদার বইয়ের দোকান থেকে একটি বই কিনল। মিলন দাদা বইটির ওপর লেখা দামের ওপর পর্যায়ক্রমে মানে হচ্ছে পরপর 10% এবং 5% ছাড় দিল। বইটির ওপর যদি দাম 200 টাকা লেখা থাকে তাহলে তৃষা মিলনদাকে কত টাকা দিয়েছিল? একটা বইয়ের মধ্যে লেখা আছে যে ওটা বইটার দাম হচ্ছে 200 টাকা। এখন এই 200 টাকার ওপরে পরপর প্রথমে 10% ছাড় দিল, আবার যেই ছাড়টা দিল তার ওপরে আবার 5% ছাড় দিল। ঠিক আছে, তাহলে বইটার দাম কত টাকা হচ্ছে? দেখো তোমরা তো নর্মালভাবে করেছিলে যে 200 টাকার প্রথমে 10% তোমরা ডিসকাউন্ট বের করেছো। মানে 200 টাকার তোমরা কীভাবে করেছিলে? 10% ডিসকাউন্ট মানে কত হচ্ছে? 20 টাকা। তার মানে 20 টাকা যদি ছাড় দেয় তখন হয়ে যাচ্ছে 180 টাকা। আবার 180 টাকার উপর তোমরা 5% ডিসকাউন্ট দিয়েছো, তাই তো? 180-র ওপরে 5% ডিসকাউন্ট দিয়েছো, তার মানে 9 টাকা ছাড় হলো। 9 টাকা যদি ছাড় হয় 180 থেকে তোমরা 9 বিয়োগ করেছো, দিয়ে করেছো 171 টাকা। এভাবে তোমরা করেছিলে। কিন্তু তোমাদের এর থেকে আমি শর্টকাট প্রসেস দেখাচ্ছি। দেখো প্রথমত বইটার দাম কত? 200 টাকা। তো বইটার ওপরে যদি আমাদের 10% যদি ছাড় দেয়, ডিসকাউন্ট দেয়, তাহলে বইটা কত টাকায় বিক্রি করবে? 90%-এ বিক্রি করবে। 10% যদি ছাড় দেয় তাহলে কত টাকায় বিক্রি করবে? 90 টাকায়, মানে 90%-এ বিক্রি করবে। আবার দেখো এর ওপরে আবার কি 5% যদি ডিসকাউন্ট দেয় তাহলে কত টাকায় বিক্রি করবে? 95। 100-র মধ্যে যদি 5 টাকা ছাড় দেয় তাহলে 95% বাকি পড়ে থাকে, তাই না? তাহলে 95%-এ বিক্রি করবে জিনিসটা। এবার সলিউশন করো। 0 0 0 0, এই শূন্যটা কেটে দিলাম, 2 দিয়ে এটা কাটলে 5, 5 দিয়ে 5 19 95। দেখো 9 19 কত হবে? 171। তাহলে দেখো এখানে আমাদের এক লাইনে কিন্তু অঙ্কটা হয়ে গেল, এক লাইনে আমাদের অঙ্কটা হয়ে গেল। ঠিক আছে, তো তোমাদের এটাই আমি বলছি যে অঙ্কগুলোকে কিভাবে আমরা শর্টকাট করব। আরেকটা জিনিস হচ্ছে, তোমাদের শুধুমাত্র যে এই অঙ্কগুলো করলেই হবে সেটা তো না। তো শতকরা থেকে আমরা আরও অ্যাডভান্স লেভেলের ভালো ভালো প্রশ্নগুলো করব। তো তোমরা যদি এই প্রসেসগুলো জেনে যাও দেখবে ওই অঙ্কগুলো করতে কিন্তু তোমাদের বেশি সময় লাগবে না। চলো পরের প্রশ্ন। এই অঙ্কটা দেখো বলছে যে একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালাম,
তো এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়লো? তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি 10% বাড়ানো হয় তাহলে ক্ষেত্রফল শতকরা কত বাড়বে? তোমরা করেছিলে যে বাহুর দৈর্ঘ্য যদি 10% বাড়ে মানে 100 যদি থাকে তাহলে 110 হয়ে গেল। সেক্ষেত্রে 100 যদি বাহুর দৈর্ঘ্য হয় তাহলে ক্ষেত্রফল কত হবে? 100 × 100 মানে 1-এর পরে 4টে শূন্য হবে। আর এটার ক্ষেত্রফল কত হবে? 111 স্কোয়ার মানে 121, 121-এর পরে আরও দুটো শূন্য, তাই তো? তো এভাবে করে তোমরা সলভ করেছিলে যে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাচ্ছে, 121-এর পরে 1 2 এটা। তাহলে ক্ষেত্রফল কত বাড়ছে? 2100 বাড়ছে। তাহলে এই যে 2100 বাড়ছে সেটা কতর উপরে? যখন তোমার 10,000 ক্ষেত্রফল ছিল তখন হচ্ছে বাড়লো 2100, তাহলে যখন 100 তখন বাড়লো কত? তো তোমরা এইভাবে করে সলভ করেছিলে। এবার তোমাদের আমি এটা অন্য একটা প্রসেসে দেখাবো যেটা একদম শর্টকাট প্রসেস হয়। প্রথমত এই অঙ্কের ক্ষেত্রে তোমরা একটা ফর্মুলা মনে রাখবে, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, ঠিক আছে? এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এই সূত্রটা তোমরা মনে রাখবে। এক্ষেত্রে কি হয় দেখো, একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বাড়া মানে কি? তার দৈর্ঘ্যও বাড়া, প্রস্থও বাড়া। কারণ কি, বর্গক্ষেত্রের বাহু মানেই হচ্ছে তার দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই। তাহলে দৈর্ঘ্যও ধরো 10% বাড়ছে, আবার প্রস্থও কিন্তু 10% বাড়ছে। তাহলে আমরা এক্সের জায়গায় যদি 10 লিখি প্লাস ওয়াই জায়গায় যদি 10 লিখি, এক্স ওয়াই মানে কি 10 × 10 বাই হচ্ছে 100। তাহলে দেখো আমাদের এখানে হচ্ছে 10-এ 10-এ 20, আর এখানে দেখো 1 পড়ে থাকবে, তাহলে 21% হয়ে যাবে অ্যান্সার। দেখেছো কতটা শর্টকাট আমাদের প্রসেসে হয়ে গেল অঙ্কটা? তো এভাবে করে আমাদের অঙ্কগুলো শিখতে হবে। দেখো এই অঙ্কটাকে আমি অন্য একটা প্রসেসে দেখাচ্ছি। প্রথমত 10% মানে কি? 10% মানে হচ্ছে 10/100, 10/100 মানে কত? 1-এর 10, কাটাকুটি করো, এটা 1 বাই কত হচ্ছে? 10। এখন প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেল, তার মানে কি? 10% বৃদ্ধি পেল, 10% মানে হচ্ছে 1-এর 10, তার মানে বাহু যদি প্রথমে 10 থেকে থাকে তাহলে বৃদ্ধি পেয়েছে 1। তাহলে আগে যদি বাহু 10 থাকে, এখন বৃদ্ধি পেয়েছে 1 মানে এখন হয়ে গেল 11, ঠিক আছে? আগে ছিল 10, এখন 1 বেড়েছে বাহুর দৈর্ঘ্য, তার মানে এখন হয়ে গেছে 10 আর 1-এ 11। তাহলে আগে যদি বাহুর দৈর্ঘ্য 10 থাকে তাহলে এখন ক্ষেত্রফল কত? মানে আগে যদি বাহুর দৈর্ঘ্য 10 থেকে থাকে তাহলে ক্ষেত্রফল কত ছিল? 10×10 = 100। আর 111 যদি আগে বাহুর দৈর্ঘ্য ছিল, এখন যদি বাহুর দৈর্ঘ্য 11 হয়ে থাকে তাহলে এখন ক্ষেত্রফল কত হবে? 11×11 = 121। তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পেল? 21%, অর্থাৎ শতকরা মানে 100-র উপরে আমরা দেখতে পাচ্ছি 21%। অ্যান্সার 21% হয়ে গেল। তাহলে দেখো একই অঙ্ক আমি তোমাদের 3টে নিয়মে শিখিয়ে দিলাম, ঠিক আছে? তবে আমরা এই প্রসেসেই করব যাতে আমাদের অঙ্কগুলো এই একটা নির্দিষ্ট নিয়মে চলে আসে। নেক্সট দেখো, বলছে যে সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। তুমি যদি সময় মতো বিদ্যুতের বিল জমা দাও তোমার 15% ছাড় দেবে। সময় মতো বিদ্যুৎ বিল আমার কাকিমা 54 টাকা ছাড় পেল, ঠিক আছে? তাহলে বিদ্যুৎ বিলের পরিমাণ কত হবে? দেখো এই যে 54% ছাড় পাওয়া গেল, 54% তো নয়, 54 টাকা যে ছাড় পাওয়া গেল, আবার বলছে 15% ছাড় পাওয়া গেল, তাহলে এটাও ছাড় এটাও ছাড়। আমরা বলতে পারি যে এই 15% মানেই হচ্ছে সেটা 54 টাকার সমান। 15% মানেই কি? সেটা হচ্ছে তোমার 54 টাকার সাথে সমান হয়ে যাচ্ছে। তাহলে বিদ্যুতের বিল কত হবে? 100% হবে। তাহলে 100% মানে কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো দেখো কী করবো আমরা, 54 × 100/15, 5 দিয়ে কাটো, 3 × 5 = 15, 5 × 20 = 100, 3 দিয়ে কাটো, 3 × 1 = 3, 24, 3 × 8 = 24, 18 × 2 = 36, 360 টাকা, ঠিক আছে? তাহলে অ্যান্সার হয়ে গেল 360 টাকা। এটা নর্মাল অঙ্কই ছিল। চলো পরের প্রশ্ন। বলছে যে চিনির মূল্য 20% বেড়ে গেছে। চিনির মূল্য কত পার্সেন্ট বেড়েছে? 20% বেড়ে গেছে। তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কমাতে হবে? দেখো চিনির দাম তো বেড়ে গেছে, 20% বলছে চিনির দাম 20% বেড়ে গেছে। এখন তুমি চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখবে। মাসিক খরচ অপরিবর্তিত রাখবে মানে কি? ধরো তুমি আগে যে পরিমাণ চিনি ব্যবহার করতে, এখন যদি চিনির দাম বেড়ে যায়, তুমি বলছো যে আমার কাছে অত টাকা নেই, ঠিক আছে, আমার তো ইনকাম ফিক্সড,
তো সেক্ষেত্রে আমি এক্সট্রা টাকা খরচ করতে পারবো না। তো এক্সট্রা টাকা যদি তুমি আরও খরচ করতে না পারো, তাহলে তোমাকে চিনির ব্যবহারটা কমাতে হবে, তোমাকে কম পরিমাণে চিনি ইউজ করতে হবে, তাই না? তো সেটাই বলছে, তাহলে তোমার মাসিক ব্যবহার কত পরিমাণে কমাতে হবে, শতকরা কত কমাতে হবে। এই ধরনের অঙ্ককে আমি যে নামটা দিয়েছি সেটা হচ্ছে অপরিবর্তিতের অঙ্ক। এটা কিসের অঙ্ক? এটা হচ্ছে অপরিবর্তিত, ঠিক আছে, এই টাইপটা। এখানে ধরো এটার মূল্য বেড়ে গেল, আবার খরচ অপরিবর্তিত রাখতে চাইছে। তো অপরিবর্তিতের ক্ষেত্রে সূত্রটা মনে রাখবে তোমরা, x/100 প্লাস মাইনাস এক্স ইন্টু 100। ডাইরেক্ট সূত্র মনে রাখো, ঠিক আছে, ডাইরেক্ট সূত্র মনে রাখো। দেখো কিছু কিছু সূত্র শতকরার মনে রাখতেই হবে, যাতে করে অঙ্কটা অনেক ইজি হয়ে যায়। যেমন তোমাদের একটা সূত্র বললাম, x+y+xy/100, সেটা কী ক্ষেত্রে? সেটা হচ্ছে তোমার ধরো দৈর্ঘ্য এত % বৃদ্ধি পেলো, প্রস্থ এত % হ্রাস পেলো, বা দুটোই বৃদ্ধি পেলো বা দুটোই হ্রাস পেলো, সেক্ষেত্রে। আর অপরিবর্তিতের ক্ষেত্রে x/100 প্লাস মাইনাস এক্স ইন্টু 100। তো দেখো এক্স মানে হচ্ছে আমাদের এই যে একটাই তো ডাটা দেওয়া আছে, এই যে 20% বেড়ে গেল, আর তো কিছু দেওয়া নেই, তাহলে এটাই এক্স হবে। তাহলে 20 বাই, বেড়ে গেলে আমরা এখানে প্লাস করব, এই যে আমরা এখানে প্লাস মাইনাস নিয়েছি, এখানে আমরা কি করব? বেড়ে গেলে প্লাস করব। তাহলে 100 যোগ কত করব? 20 ইন্টু 100, 20/120 ইন্টু 100, 0 0 6, 1/6 মানে হচ্ছে 16.2-3, ঠিক আছে। 1/6 মানে কত? 16.2-3%। এটাও তোমাদের বলে দেবো যে 1/6 ডাইরেক্ট আমি কিভাবে বুঝলাম। তোমরা এটা ভাগ করে দাও, দেখবে এটাই পাবে, ঠিক আছে। নেক্সট দেখো, বলছে জল জমে বরফ হলে আয়তনে 10% বৃদ্ধি পায়। জলটা জমে যদি বরফ হয়ে যায়, তাহলে আয়তনে কী হয়? 10% বৃদ্ধি পায়। এই বরফ গলে জল হলে আয়তন শতকরা কত হ্রাস পাবে? দেখো, তো জল জমে বরফ হলে, আমি বলছি যে এটা হচ্ছে জল, আর এখানে লিখছি আমি বরফ। তোমাদের 10% মানে কি বললাম? 10% মানে 10/100, তার মানে হচ্ছে তোমার 1/10, ঠিক আছে। 1/কত? 10। তাহলে জল জমে যদি বরফ হয়, আয়তনে 10% বৃদ্ধি পায়। তাহলে 10% বৃদ্ধি পায় মানে 1/10, তার মানে হচ্ছে আমাদের যদি জলের আয়তন যদি 10 ইউনিট হয়, তাহলে বরফ সেটা যদি বরফ হয়ে যায়, তাহলে 1 ইউনিট বাড়ছে, তার মানে 10 আর 1 11 হয়ে যাবে, আমাদের 11 ইউনিট হয়ে যাবে বরফের আয়তন, ঠিক আছে। জল যদি আমাদের 10 ইউনিট হয়, জলের যে আয়তন, তাহলে বরফের আয়তন কত হয়ে যাবে? 10 যোগ 1, দ্যাট ইজ 11 ইউনিট হয়ে যাবে, ঠিক আছে, 11 ইউনিট হয়ে যাবে। এখন দেখো বলছি যে বরফ গলে যদি জল হয়, বরফটা গলে যদি জল হয়, তাহলে আয়তন শতকরা কত হ্রাস পাবে? প্রথমত এই দুটোর আয়তনের মধ্যে ডিফারেন্স কত? 1 ইউনিট, তাই না? তাহলে বরফ থেকে তুমি যদি জল করো, তাহলে দেখো 1 ইউনিট তোমার কিন্তু আয়তন হ্রাস পাচ্ছে, আয়তন হ্রাস পাচ্ছে। তো এখানে কত? মানে এটা তো 11-এর মধ্যে 1 হ্রাস পাচ্ছে, কিন্তু আমাদের 100-র মধ্যে কত হবে? শতকরার মধ্যে কত হবে? সেটা আমাদের বের করতে হবে। অর্থাৎ আমরা এখানে কি বলতে পারি যে 11, বরফ যখন 11 ছিল তখন হ্রাস পাচ্ছে কত? 1 ইউনিট। বরফের আয়তন যখন 11 ইউনিট ছিল তখন হ্রাস পেল 1 ইউনিট। বরফের আয়তন যদি 100 ইউনিট হয়, তাহলে কত হ্রাস পাবে? ঠিক আছে, কত হ্রাস পাবে? এটা সলভ করো, 100/11, তাহলে 9.1/11%, ঠিক আছে। 9 কত হচ্ছে? 1/11%, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। বা তোমরা এটাকে ডাইরেক্ট করতে পারো। দেখো আমি কি বলছি যে জল আর হচ্ছে বরফ, তাই তো, জল আর হচ্ছে কি বরফ। তাহলে জল আর বরফের আয়তন এক্ষেত্রে কত হচ্ছে? আয়তনের অনুপাত 10:11 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আয়তন কত হ্রাস পাচ্ছে? ধরো 1 ইউনিট হ্রাস পাচ্ছে, কার? বরফের সাপেক্ষে ইন্টু 100, ঠিক আছে। এটা হয়ে যাবে 9.1/11। নেক্সট দেখো, এই অঙ্কটা তোমরা অনেক লেন্দি করে করেছো, তোমাদের কনসেপ্টটা বোঝার প্রয়োজন আছে, ঠিক আছে। দেখো উৎপলবাবু বলছে যে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করার ফলে ধানের ফলন কিন্তু 50% বৃদ্ধি পেয়েছে, কিন্তু তার জন্য চাষের খরচও কিন্তু 40% বৃদ্ধি পেয়েছে।
আগে উৎপলবাবু তার জমিতে 1200 টাকা খরচ করে 3000 টাকার ফলন পেতেন। 1200 টাকা খরচ করতো এবং 3000 টাকার ফলন পেত। এখন জমিতে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় তার আয় কত পরিমাণ বাড়বে বা কমবে? একটা জিনিস দেখো, বলছে যে 1200 টাকা খরচ করে 3000 টাকার ফলন পেয়েছেন তিনি। তো আগে যদি 1200 টাকা খরচ করতেন, এখন তিনি কত টাকা খরচ করেন? খরচ দেখো 40% বেড়ে গেছে। চাষের খরচ 40% বেড়ে গেছে। যেখানে আগে 1200 টাকা খরচ করতো, সেখানে 40% যদি বেড়ে যায়, তাহলে বেড়ে গিয়ে কত হবে? সেটা কিন্তু এই যে 40-এর সাথে তোমরা 100 যোগ 40 অর্থাৎ 140/100 ডাইরেক্ট করতে পারো। আমি আরেকবার বলছি, ধরো তোমার কাছে 1200 টাকা আছে, ঠিক আছে? এবার সেটা যদি 40% বৃদ্ধি পায়, তাহলে কত হবে? তুমি তো 40/100 করবে, দিয়ে কত হলো? 4 বারং 48, মানে 480 টাকা বাড়লো। তাহলে আগে ছিল 1200 টাকা, এখন বাড়লো 480 টাকা। তাহলে বেড়ে গিয়ে টোটাল কত হলো? টোটাল হয়ে গেল 1680 টাকা। ঠিক আছে, টোটাল বেড়ে গিয়ে কত হলো? 1680 টাকা। আর এটাকে আমি ডাইরেক্ট যদি করি, দেখো 40% বেড়ে 480 হলো, দিয়ে তারপরে আমরা 1200-র সাথে 480 যোগ করে 1680 পেলাম। কিন্তু এটাকে যদি ডাইরেক্ট আমরা 1680 বের করতে চাই, যে বেড়ে গিয়ে টোটাল দামটা কত হলো, তাহলে আমরা কি করব? এই যে 1200 টাকা এর 40% বেড়েছে, মানে আমরা 140/100 লিখে দেবো ডাইরেক্ট। দেখো তুমি 0 0, তাহলে 12-র সাথে 140 গুণ করো, কত হবে? 4 বারং 48-এর 8, হাতে আছে 4, 12কে 12 আর 4-এ 16। দেখো ডাইরেক্ট 1680 আসছে। এখানে যে 1680 ছিল, এখানে কিন্তু ডাইরেক্ট আমরা 1680 পেয়ে যাচ্ছি। নেক্সট দেখো, এটা আমাদের খরচ হয়ে গেল। আগে ছিল 1200 টাকা, এখন হয়ে গেছে খরচ 1680 টাকা। এবার দেখো আমাদের বলছে ফলন। ফলন হচ্ছে, আগে হচ্ছে 3000 টাকার ফলন পেতেন, তাহলে আগে ছিল 3000 টাকার ফলন, এখন 55% বৃদ্ধি পেয়েছে। তাহলে 55% বৃদ্ধি পাওয়া মানে কি? 155/100, 155/100 এখন হয়ে গেছে টোটাল এত টাকা। ঠিক আছে, 0 0 কাটো, কত হচ্ছে? 0, 3 5 15, 5 হাতে আছে 1, 3 15 45, 46, অর্থাৎ 4650 টাকা এখন আমরা ফলন পাচ্ছি। আশা করি বোঝাতে পারলাম। এবার দেখো, এবার আমরা যদি বলি যে আগে ওনার আয় কত ছিল? আগে ওনার ফলন ছিল 3000 টাকার এবং তিনি খরচ করেছেন 1200 টাকা, অর্থাৎ তার আয় হচ্ছে 3000 মাইনাস যদি আমরা 1200 করি, তাহলে তার আয় বেরিয়ে যাবে কত? 1800 টাকা। আগে তার আয় হতো 1800 টাকা। আর যদি এখন দেখি, এখন তার আয় কত? এখন হচ্ছে ধরো তিনি ফলন পাচ্ছেন 4860 টাকার, আর খরচ করেছেন 1680 টাকার। তাহলে 8 8 16 7 1, আর এটা হয়ে গেল 3180 টাকা। ঠিক আছে, তাহলে এখন কি হলো? এখন ফলনটা বৃদ্ধি পেলো, মানে তার আয়টা বৃদ্ধি পেলো। এবার কত বৃদ্ধি পেলো? তাহলে 1800 আমরা মাইনাস করে দিই, এখান থেকে আমরা 1800 মাইনাস করে দিই। 3, এটা 2 হলে 3, 1380 টাকা আসছে। ঠিক আছে, কত আসছে? আচ্ছা, এখানে একটু তো ভুল করে ফেললাম, এখানে 4860 কেন লিখলাম? এটা হচ্ছে 4650, 650। একটু দাঁড়াও, এই জায়গাটা একটু ভুল হয়ে গেল। দেখো 4000 কত বলছি? 4650, তাই তো? 4650, সেখান থেকে আমরা মাইনাস করব 1680 টাকা। তাহলে কত হচ্ছে আয়? এটা 7 হলে 9, 2 2, 2970 টাকা। ঠিক আছে, 2970 টাকা। তাহলে এখন ইনকাম হচ্ছে তার 2970 টাকা। আর আগে ইনকাম হয়েছিল কত? 1800 টাকা। 1800 টাকা তার ইনকাম হয়েছিল। তাহলে দুটোর মধ্যে পার্থক্য কত হবে? তো 2970 থেকে 1800 মাইনাস করে দাও, 0 7 1 1, 1170 টাকা। তাহলে 1170 টাকা তার আয় বাড়বে। ঠিক আছে, চলো নেক্সট দেখো, বলছে যে একটি বিধানসভা কেন্দ্রের ভোটারদের 80% ভোট পেয়েছেন,
বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন? তাহলে 80% ভোট দিয়েছেন, বলছে ভোটাররা 80% ভোট দিয়েছে। আর বিজয়ী প্রার্থী যে জয়লাভ করেছে সে প্রদত্ত ভোটের অর্থাৎ যেই ভোটগুলো পড়েছে আর কি, যেই ভোটগুলো সবাই দিয়েছে 80% যে ভোট দিয়েছে তার 65% তিনি ভোট পেয়েছেন। তাহলে বলছে তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন, মোট ভোটের সাপেক্ষে আমাদের অ্যান্সারটা বের করতে বলছে। আমরা যদি ধরো মোট ভোটটাকে 100 ধরে নিই, আমি বলছি যে ধরো মোট ভোট হচ্ছে 100, এবার 100 ভোটের মধ্যে 80% কি ভোট দিয়েছে, আবার এই যে 80% এর আবার 65% হচ্ছে ভোট পেয়েছে বিজয় প্রার্থী। এখন আমি যদি বলি বিজয় প্রার্থী তাহলে কত ভোট পেয়েছে, তাহলে 80 এর 65%, তাই না? এই যে 80 ভোট পড়েছে তার 65% সে ভোট পেয়েছে। এটাকে বের করো মানটা, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 5 তেরং 65, 4 তেরং 52। তাহলে সে কতগুলো ভোট পেয়েছে, সে কিন্তু 52খানা ভোট পেয়েছে দেখা যাচ্ছে। ঠিক আছে, কি 80 এর 65% মানে হচ্ছে 52, তার মানে সে 52টা ভোট পেয়েছে। কোশ্চেনে কি বলছে, তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন। দেখো মোট ভোটের শতকরা কত পেয়েছেন, মোট ভোটটাকে আমরা কত ধরেছি, 100 ধরেছি। 100 সাপেক্ষে যেই মানটাই আসে না কেন সেটাই কিন্তু পার্সেন্টেজ হয়ে যায়। এই 100 সাপেক্ষে আমাদের যেহেতু এটা 52 মান এসছে, তাহলে মোট ভোট তো 100 ধরেছি, তার সাপেক্ষে এটা মানটা কত এসছে, 52। তার মানে আমাদের কিন্তু অ্যান্সার 52%ই হবে। ঠিক আছে, অ্যান্সার কিন্তু 52% হয়ে যাবে। নেক্সট দেখো, এই বছর নন্দলাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের 85% বাংলায়, 70% অঙ্কে, 65% উভয় বিষয়ে A+ পেয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা যদি 120 জন হয় তবে কতজন পরীক্ষার্থী, 4টে অপশান দেওয়া আছে। এই অঙ্কটা কীভাবে করবে দেখো, তো আমি এখানে দুটো ছবি আঁকলাম। বলছি যে উচ্চ বিদ্যালয় পরীক্ষার্থীদের 85% বাংলায়, ধরো এটা হচ্ছে বাংলায় আর এটা হচ্ছে অঙ্ক। ঠিক আছে, তাহলে 85% বাংলায় আর 70% হচ্ছে অঙ্কে, আর 65% তারা উভয় বিষয়ে A+ পেয়েছে। এই 65%টা দেখো উভয় বিষয় মানে হচ্ছে এদের দুটোর মাঝখানে। ঠিক আছে, 65% অর্থাৎ উভয় বিষয় হবে, এই যে বাংলা এবং অঙ্ক দুটোর মাঝখানে এটা হয়ে যাবে উভয় বিষয়। এবং সেই উভয় বিষয়টা কত আছে, উভয় বিষয়টা দেওয়া আছে তোমার 65%। ঠিক আছে, 65% হচ্ছে উভয় বিষয়। বাংলায় হচ্ছে 85% আর অঙ্কে হচ্ছে 70%। এতগুলো স্টুডেন্ট A+ পেয়েছে। আর মোট পরীক্ষার্থী হচ্ছে 120 জন। তাহলে আমাদের বলছে যে হিসাব করে দেখি যে প্রথমে কি বলছে, উভয় বিষয়ে A+ পেয়েছে কতজন। তাহলে উভয় বিষয়ে কতজন A+ পাবে, টোটাল স্টুডেন্ট আছে 120। এবার 120-র মধ্যে A+ পেয়েছে উভয় বিষয়ে দেখো 65%, তাহলে 120 এর 65% মানে কত, বের করি মানটা। 5 দুগুণে 10 আর 6 দুগুণে 12, 5 তেরং 65, 6 তেরং 78। ঠিক আছে, তাহলে কত হলো, 78 জন। তাহলে আমরা বলতে পারি যে উভয় বিষয়ে A+ পেয়েছে হচ্ছে 78 জন। নেক্সট দেখো, দুইয়েরটা কি বলছে, শুধু বাংলায় A+ পেয়েছে কতজন, শুধু বাংলায় বলছে। তাহলে শুধু বাংলায় যদি আমরা বের করতে চাই, একটা জিনিস দেখো, এই যে 85% যে দেওয়া রয়েছে এটা কিন্তু শুধু বাংলায় নয়, এই 85% হচ্ছে মোট বাংলায়, অর্থাৎ এই যে পুরোটা যে বাংলা রয়েছে এই পুরোটার মধ্যে কিন্তু এই 85%টা। এবার দেখো এই 85%-এর মধ্যে তো এই উভয় বিষয়ে রয়েছে 65%, তাই না? তাহলে এই 85 থেকে যদি আমরা এই উভয় বিষয়টাকে যদি কাট করে দিতে পারি তাহলে আমাদের শুধু বাংলায় চলে আসবে। তার মানে এই 85 থেকে যদি আমরা 65 মাইনাস করি তাহলে কত আছে, 20%। এই 20% আসছে কি, এটা হচ্ছে শুধুমাত্র বাংলায়, শুধু যে বাংলায় আছে এই শুধু বাংলায় হচ্ছে 20%। ঠিক আছে, এবার তাহলে শুধু বাংলায় A+ কত পেয়েছে, টোটাল শিক্ষার্থী কত আছে 120, 120 এর 20%, 20% কত হবে, 12 দুগুণে 24 জন। ঠিক আছে, তাহলে 24 জন যারা হচ্ছে
শুধু বাংলায় এ প্লাস পেয়েছে। নেক্সট দেখো 3 নম্বর পোর্শন যদি আমরা করি, বলছে যে শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে কতজন। তাহলে শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে কতজন, দেখো অঙ্কে টোটাল পেয়েছে 70%, সেটা হচ্ছে পুরো অঙ্ক মিলিয়ে। আর তার সাথে উভয় বিষয়ে আমরা দেখছি 65। তাহলে এই যে 70 থেকে যদি আমরা 65টাকে বাদ দিয়ে দিই, এই 65কে বাদ দিয়ে দিই, তাহলে আমাদের শুধু কিন্তু অঙ্কটা পড়ে থাকবে। তার মানে কি, এই যে 70 মাইনাস 65, দ্যাট ইজ 5%, এটা হচ্ছে শুধু অঙ্কে। কী হবে এটা? শুধু অঙ্কে। তা শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে কতজন, তাহলে 100-এর 5% মানে হবে 5 হয়ে যাবে। তার মানে 5 জন। কী হবে এটা? ও 100 না, তো 120 না, 120-এর 5%, তাহলে 120 ইন্টু 5/100, 0 0 কত, 5 দুগুণে 10, এটা 6 দুগুণে 12, 6 জন। অ্যান্সার হবে কতজন? 6 জন হয়ে যাবে। ঠিক আছে, 120-এর 5%, 100 জনের নয়। নেক্সট দেখো লাস্ট পোর্শন। দেখো লাস্টের যে পোর্শনটা আছে, অর্থাৎ 4 নাম্বার যে প্রশ্নটা আছে, এক্ষেত্রে আমরা দুটো সূত্র অ্যাপ্লাই করব। সূত্র বলতে কি, তোমাদের দুটো নিয়ম আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমত বলছে শুধু উভয় বিষয় এ প্লাস পায়নি, কতজন উভয় বিষয় এ প্লাস পায়নি। তো আমরা যদি দেখি, প্রথমে তোমাদের বেসিক নিয়মটা আমি বলে দিচ্ছি। যদি আমরা উভয় বিষয়ে এ প্লাস পাইনি কতজন, দেখো এটাকে পুরোটা যদি আমরা একটা ঘরের মধ্যে নিয়ে নিই, পুরোটা যদি ঘরের মধ্যে নিয়ে নিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাংলায় পেয়েছে ধরো টোটাল হচ্ছে 85%, অঙ্কে পেয়েছে টোটাল 70%, উভয় বিষয়ে পেয়েছে 65%। ঠিক আছে, আর বাকি যেটা দেখো ঘরটা ফাঁকা রয়েছে, যারা কোনো বিষয়ে কিন্তু এ প্লাস পায়নি, এটা অ্যাকচুয়াল উভয় বিষয় নয়, তারা কোনো বিষয়ে এ প্লাস, মানে কোনো বিষয় মানে কি, উভয় বিষয়ে তারা এ প্লাস পায়নি। ঠিক আছে, বা কোনো বিষয়ে তারা এ প্লাস পায়নি। তো একটা জিনিস বুঝতে পারছো, এটা যদি পুরোটা একটা ঘর হয়, সেই ঘরের মধ্যে আমি আরেকবার একটু আঁকছি ছবিটা। ধরো আমি বলছি এটা হচ্ছে বাংলা, এটা হচ্ছে অঙ্ক, আর মাঝখানে হচ্ছে উভয় বিষয়। তার মানে এই বাংলা অঙ্ক উভয় বিষয় বাদ দিলে যেই বাকি যে পোর্শনটা পড়ে রয়েছে, এই যে বাকি যে পোর্শনটা পড়ে আছে, এটাই হয়ে যাবে উভয় বিষয়ে এ প্লাস পায়নি, বা কোনো বিষয়ে তারা এ প্লাস পায়নি। ঠিক আছে, বাকি পোর্শনটা। এবার বাকি পোর্শনটা আমরা কীভাবে বের করব? দেখো আমাদের এখানে শুধু বাংলায় যদি আমরা দেখি, অর্থাৎ তোমাদের আমি ছবি এটা যদি এভাবে ড্র করি জিনিসটা, এই যে এইটুখানি, এই যে পোর্শনটা, এই পোর্শনটা কি শুধু বাংলায়। এবার শুধু বাংলায় তাহলে কত হচ্ছে, শুধু বাংলায় হয়ে যাচ্ছে আমাদের এই যে 85 থেকে যদি 65 মাইনাস করি, 20% হচ্ছে শুধু বাংলায়। উভয় বিষয় কত, উভয় বিষয় হচ্ছে আমাদের 65। আর শুধু অঙ্কে কত, শুধু অঙ্কে হচ্ছে 70 মাইনাস 65, দ্যাট ইজ 5। ঠিক আছে, তার মানে এই তিনটে যোগ করলে কিন্তু আমরা এই পুরো যে ফিগারটা রয়েছে, সেই ফিগারের এই অর্থাৎ আমাদের ভেতরের যে পুরো ছবিটা, সেটার পার্টটা আমরা পেয়ে যাচ্ছি। তো কত কত হচ্ছে এখানে, এখানে হয়ে যাচ্ছে 65 আর 5-এ 70, 80, 90 হয়ে যাচ্ছে, তাই না? 90 হয়ে যাচ্ছে। তাহলে পুরোটাকে আমরা যদি 100% ধরি, এই যে পুরো যে ঘরটা রয়েছে সেটাকে আমরা যদি টোটাল শিক্ষার্থী সেটাকে আমরা 100 ধরি, তাহলে তার মধ্যে 90% যদি আউট হয়ে যায়, মানে ভেতরেরটা যদি 90% হয়, বাকি এই যে যেটা আমি দাগ দিলাম এরকম, তো সেখানে কত হবে? 10%। ঠিক আছে, তাহলে উভয় বিষয়ে মানে কতজন তার মানে পায়নি, তাহলে টোটাল স্টুডেন্টদের 10% পায়নি, উভয় বিষয় পায়নি, তাই তো, এ প্লাস পায়নি। তাহলে 10% মানে কি, 120-এর 10% মানে হচ্ছে 120 ইন্টু 10/100, কত হচ্ছে? 12। কারণ 12 জন কিন্তু উভয় বিষয়ে এ প্লাস পায়নি। এটা তো গেল। এবার তোমাদের আমি এটা একটা শর্টকাট ট্রিক্সের মাধ্যমে বলছি। দেখো যখন আমাদের বলবে যে ধরো বাংলায় পাস করেছে এত পার্সেন্ট, অঙ্কে পাস করেছে এত পার্সেন্ট, এবং এত পার্সেন্ট উভয় বিষয়ে পাস করেছে বা এ প্লাস পেয়েছে, তাহলে তিনটেই কি হচ্ছে? পাস করেছে বা তিনটেই এ প্লাস পেয়েছে। যদি এরকম প্রশ্ন থাকে এবং আমাদের বলে যে কতজন কোনো বিষয়ে পাস করেনি, বা কতজন উভয় বিষয়ে তোমার পাস করেনি বা এ প্লাস পায়নি, তখন আমাদের একটা ফর্মুলা আমরা ডাইরেক্ট ইউজ করতে পারি। সেটা কি? 100 মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। ওকে, 100 মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। তাহলে এক্সটা কি? বাংলায় পেয়েছে কত, ওয়াইটা কি? অঙ্কে পেয়েছে কত, আর জেডটা কি? জেডটা হচ্ছে উভয় বিষয়ে কত পেয়েছে, 65।
তাহলে 100 মাইনাস কত হচ্ছে, এটা হবে 5, 85, 90, দ্যাট ইজ 10। তাহলে 100 মানে টোটাল আসছে কত, 10%, ঠিক আছে, 10% হবে। এবার টোটাল আমাদের যেহেতু 120 জন আছে, 120 এর 10% মানে হচ্ছে 12 জন, ঠিক আছে। তাহলে 12 জন উভয় বিষয়ে A+ পায়নি। নেক্সট দেখো, পরের অঙ্কে চলে যাচ্ছি। বলছে যে আমিনা বিবির বেতন প্রথমে 20% বৃদ্ধি পেয়েছে এবং পরে 20% হ্রাস পেয়েছে, তাহলে আমিনা বিবির বেতন শতকরা কত পরিবর্তিত হলো। তোমাদের বলেছি দৈর্ঘ্য প্রস্থ বা এই যে বেতন প্রথমে এত পার্সেন্ট হ্রাস, এত পার্সেন্ট বৃদ্ধি হ্রাস, তো এই ক্ষেত্রে আমাদের একটাই ফর্মুলা, সেটা হচ্ছে x+y প্লাস xy/100, ঠিক আছে। এবার যদি বৃদ্ধি বলে সেটাকে আমরা প্লাস করব, হ্রাস বললে সেটাকে আমরা মাইনাস করব। তার মানে x এর মান হচ্ছে আমাদের +20 আর y এর মান হচ্ছে -20, ঠিক আছে। তাহলে আমরা কি করব, 20 - 20, আর দেখো এটা x এর মান +20, এটা -20, তাহলে প্লাসে মাইনাসে এই জায়গাটা মাইনাস হয়ে যাবে, -20 × 20/100, দেখো 4% চলে আসছে। আর যেহেতু মাইনাস চিহ্ন এসছে মানে হ্রাস পেল, তাহলে তার শতকরা বেতন কি হলো, হ্রাস পেল, ঠিক আছে। তাহলে 4% হ্রাস পেল। নেক্সট দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হলো এবং প্রস্থ 15% হ্রাস করা হলো, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে। সেম সূত্র আমাদের x+y + xy/100, এটা এত পার্সেন্ট, তাহলে কী হবে, 15 - 15, প্লাসে মাইনাসে মাইনাস, 15 × 15/100, কেটে দাও এটা, 15 × 15 কত, 225/100, 2 ঘর আগে দশমিক দিলে -2.25। তার মানে এই যে 2.25 এটা কি হ্রাস পেল, ঠিক আছে, 2.25 হ্রাস পেল, বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি 2 × 25 কত, 100, 4 × 25 = 100, মানে 2 × 1/4%, ঠিক আছে, 2 × 1/4% হ্রাস পেল। দেখো মাইনাস এসছে মানে হ্রাস পেল, আর যদি প্লাস আসতো তার মানে কি বৃদ্ধি পেত। চলো পরের অঙ্কে দেখে নিই। বলছে যে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 15 মিটার, 10 মিটার এবং 5 মিটার। যদি দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার প্রত্যেকটি 10% করে বৃদ্ধি পায়, তাহলে চার দেওয়ালের ক্ষেত্রফল কত হবে। চার দেওয়ালের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি কত হবে, আমাদের বৃদ্ধি বের করতে বলছে। প্রথমত চার দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র কি, 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু কি উচ্চতা, তাই তো। তাহলে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে এখানে এবং উচ্চতা দেওয়া আছে। কত হচ্ছে এটা, ধরো 15 আর 10 হচ্ছে 25, 25 আর 10 হচ্ছে 5 × 10, 10-এর সাথে আমাদের 25 গুণ করলে হবে 250, ঠিক আছে। তাহলে আমরা পেয়ে গেলাম যে 250 বর্গমিটার, এটা হচ্ছে আমাদের চার দেওয়ালের ক্ষেত্রফল। এখন বলছে প্রত্যেকটাকে যদি 10% করে বাড়ানো হয় তাহলে কত হবে। তো দেখো আমাদের দৈর্ঘ্যটা যদি 15 মিটার ছিল প্রথমে, তো দৈর্ঘ্যটা যদি 15 মিটার থেকে তার 10% বাড়ানো হয়, তাহলে সেটা বৃদ্ধি পেয়ে কত হবে, বৃদ্ধি পেয়ে হয়ে যাবে 110/100, ঠিক আছে। বৃদ্ধি পেয়ে কত হবে, 110/100। তারপরে ধরো প্রস্থ কি আছে, 10 আছে আমাদের এখানে প্রস্থ, সেটাও যদি 10% বৃদ্ধি পায় তাহলে কত হবে, 110/100। উচ্চতাও তাই, উচ্চতা 5 ছিল, সেটাও যদি 10% বৃদ্ধি পায় 110/100। এখানে আমরা একটা কাজ করি, প্রত্যেকটা আমরা একটা করে শূন্য কেটে দিই, ঠিক আছে। এবার দেখো ক্যালকুলেশনের সুবিধার্থে আমি বাকি কাটাকুটিটা না করলেই চলে, বাকিটা আমি কাটছি না। তার মানে আমাদের ক্ষেত্রফলটা কী হবে, চার দেওয়ালের ক্ষেত্রফল 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা দৈর্ঘ্য এটা প্রস্থ, তার মানে দৈর্ঘ্যটা কত হচ্ছে, এই যে ছোটো করেই নিই, এটা কেটে গেল, এটা 5 × 10 মানে 11/2 আসছে, এটা কি আসছে 11/2, আর এটা যদি কাটাকুটি করি 5 × 3 = 15, 5 × 10 3/2 আসছে, তাই তো। তাহলে 3 × 2 যোগ কত 11, 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা কত হচ্ছে, উচ্চতা হচ্ছে 11/2, ঠিক আছে। তাহলে 2 × 2, 11 × 2 = 22, 23, 24, 25 ইন্টু 11/2, 2 2 কেটে দাও, দেখো কত আসে, নিচে 2, ওপরে হবে 5 11 55, 5 হাতে আছে 5, 11 × 2 = 22, 23, 24, 25, 26, 27, তাহলে 275/2 আসছে, ঠিক আছে। কিছু একটা তো ছুট যাচ্ছে, কোন জায়গাটা বলো তো, কারণ এত কম তো আসার কথাই নয়।
আচ্ছা এখানে কি করেছি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য কত আছে 3, এখানে দেখো 11 আছে, 3 11 33, 33/2 হয়ে যাচ্ছে, তো এটা 33/2, আর এটা কত হচ্ছে, এটা 11, ঠিক আছে, আর এটা কত আছে, উচ্চতাটা হচ্ছে 11/2, এটাও ঠিক আছে, এটা 33/2 হবে, ঠিক আছে, এই জায়গাটা একটু ভুল হয়ে গেল। দেখো কত হবে, আমি এখানে 11/2, আর এটা যদি 2 2 করি, ফোনের চার্জটা পুরো গেল, 2, আর এটা কত হচ্ছে 11 দুগুণে 22, 22 আর 33 হচ্ছে 55 ইন্টু 11, এটা চলে আসছে, ঠিক আছে, তার মানে এটা আসবে কত, 2, 5 11 55, 5 হাতে আছে 5, 5 11 55, 55-এর 5-এ কত হচ্ছে 60, 605/2 চলে আসছে। এবার দেখো ক্ষেত্রফলটা তাহলে কত বাড়ছে, 605/2 মাইনাস হবে এই যে 250, প্রথমে ছিল 250, 2, তো 250 দুগুণে 500, তাহলে 605 থেকে যদি আমরা 500 মাইনাস করি তাহলে কত হবে, 105 হয়ে যাবে। এটা আমাদের ক্ষেত্রফল টোটাল বৃদ্ধি পাচ্ছে। এবার আমাদের শতকরা বৃদ্ধি মানে কি, তো ক্ষেত্রফল কত বৃদ্ধি পাচ্ছে সেটা পাই প্রাথমিক ক্ষেত্রফল ইন্টু 100, ঠিক আছে, তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হবে, দেখো ফোনে বেশি চার্জ নেই তো বেশি টাইম নেওয়া যাবে না, ইন্টু 250 ইন্টু হচ্ছে 100, এটা আসছে। তো এখানে যদি আমরা কাটাকুটি করি, 0 0 কাটা, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, আর এটা হচ্ছে 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 2 2 কাটা, তাহলে 105/2 চলে আসছে। আচ্ছা অঙ্কটা না কোথাও একটা ভুল হয়েছে, বুঝেছো, আর ফোনে এই মুহূর্তে চার্জও নেই, আমি যে মানে জিনিসটা কমপ্লিট করব, তো ঠিক আছে এখানে তাহলে এটা এখন থাকুক, পরের ভিডিওতে আমি চাইবো মানে দেখবো এটা একটু ভালো করে। আচ্ছা আর একটা অঙ্ক ছিল, ঠিক আছে, এগুলো আমি পরে দেখাতে পারবো। তো তোমরা তোমরা ভিডিওটা একটু দেখে নেবে, দেখে বলবে যে তোমরা এগুলো ঠিকঠাক করে বুঝতে পারছো নাকি, ঠিক আছে, যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করবে, আশা করি তোমরা বুঝতে পারবে, আমি প্রত্যেকটা জিনিস কিন্তু ধরে ধরে বুঝিয়েছি। আর শতকরার আমরা আরও অনেক মানে অ্যাডভান্স লেভেলের অঙ্কগুলো প্র্যাকটিস করব। তো আজকের জন্য এখানে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে, তোমরা ভিডিওগুলো ভালো করে দেখবে, দেখবে তোমাদের এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে অনেক হেল্পফুল হবে পরীক্ষার জন্য, ঠিক আছে, চলো টাটা।